আসসালামু আলাইকুম। ছোট্ট একটা মেয়েকে কিডন্যাপ করে ৬ জন কিডন্যাপার। কিন্তু তারা তো জানতোই না এই ছোট্ট মেয়েটি আসলে কোনো মানুষ নয়, বরং শত শত বছর ধরে এভাবেই মানুষের মধ্যে লুকিয়ে থাকা এক ভয়ানক ভ্যাম্পায়ার, যে কিনা চোখের পলকে যে কোনো মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলে। এই নিষ্পাপ চেহারা দেখে কেউ বুঝতেও পারবে না এর পেছনে কোন সত্য লুকানো আছে। এখন আগামী ২৪ ঘন্টা এই বন্ধ পুরনো বাড়িতে ওই মানুষরূপী ভ্যাম্পায়ারের দেখাশোনা করতে হবে ওই ৬ জনের। ব্যাপারটা ভাবলেই গা শিউরে উঠছে, তাই না? তাহলে ভাবুন গল্পটা দেখতে কতটা মজা হবে, কেননা এই গল্পে রয়েছে একটা বড় রহস্য। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে, যার নাম অ্যাবিগেল। গল্পের শুরুতে আমরা একটা ছোট্ট মেয়েকে একা স্টেজে ব্যালেরিনা ড্যান্স প্র্যাকটিস করতে দেখতে পাই। একই সময় আমরা একজন মধ্যবয়সী নারীকে দেখতে পাই, যে কিনা এক গলিতে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছিল। তার কাছে বন্দুকও ছিল। সেখানে তাকে নিতে এক গাড়ি আসে। গাড়িতে ছিল দুজন লোক, যাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা কোনো মিশনে যাচ্ছে। ওই মেয়েটির কাছে ছিল একটি বক্স, যার মধ্যে ছিল দুটি ইনজেকশন। আমরা আরো একটি গাড়ি দেখতে পাই, সেখানেও ৩ জন মেম্বার ছিল। একটি মেয়ে বসে আশেপাশের সব ক্যামেরা হ্যাক করছিল। সেই সাথে ড্রাইভিং সিটে ছিল একজন ছেলে, ব্যাক সিটেও একজন লোক ছিল। এখন এই মেয়ে হ্যাকারটি ক্যামেরা অফ করার সাথে সাথেই ব্যাক সিটে থাকা ওই লোকটি তখনই নেমে যায় এবং তারা যে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল সেই বাড়ির সামনে গিয়ে স্নাইপিং পজিশন নিয়ে নেয়। এদিকে ততক্ষণে ওই ছোট্ট মেয়েটির ডান্স প্র্যাকটিসও শেষ হয়ে গিয়েছিল। শেষ করে বের হয়ে বাইরে অপেক্ষা করতে থাকা একটি গাড়িতে সে চড়ে বসে, যে গাড়ির নিচে একটি ট্রাকার লাগানো ছিল, যেটা অন হতেই প্রথম গাড়িতে থাকা লোকটি নোটিফিকেশন পেয়ে যায় এবং তখনই তারা রওনা দেয় মিশনের উদ্দেশ্যে। তারা গিয়ে পৌঁছায় সেই বাড়ির সামনে, যে বাড়ির সামনে অলরেডি ওই হ্যাকারের টিম আগে থেকেই অপেক্ষা করছিল। আমরা বুঝতে পারি এই ৬ জন মূলত একসাথে কাজ করছে। হ্যাকার ওই গাড়িতে বসেই ওই বাড়িতে থাকা সকল দরজার লক আনলক করে ফেলে, আর এরপর সদ্য গাড়িতে আসা ওই ৩ জন ঢুকে পড়ে ওই বাড়িতে। তারা সোজা চলে যায় একটা ছোট্ট বাচ্চা মেয়ের রুমে। সেখানে প্রবেশ করতেই যে মেয়েটিকে এর আগে আমরা গলিতে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, সে হতবাক হয়ে যায়, কেননা সে জানতোই না যে তারা মূলত একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করতে এসেছে। হ্যাঁ, এরা ৬ জন মিলে ওই বাচ্চা মেয়েটিকেই কিডন্যাপ করতে এসেছে। তাই তো তারা ওই ঘরে ঢুকে আগেই লুকিয়ে পড়ে। এরই মধ্যে ওই বাচ্চা মেয়েটিও গাড়িতে করে ওই বাড়ির সামনে পৌঁছে যায়। সে তো খুশি খুশি নিজের ঘরে প্রবেশ করে। ফোনে কথা বলতে বলতে সে নিজের বেডে গিয়ে বসে। এরই মধ্যে আচমকা ওই ৩ জনের একজন এসে তার মুখ চেপে ধরে। সে তার হাতে কামড় দিয়ে পেন্সিলটা ঢুকিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। তখনই আরেকজন এসে তার মুখ চেপে ধরে। ওই মুহূর্তে যে লোকটিকে সে একটু আগেই পেন্সিল দিয়ে আঘাত করেছিল, সেই লোকটি তাকে মারতে উদ্যত হয়, তবে তাকে সামলে নেয় ওই মেয়েটি। আর এরপর তাদের কাছে থাকা ওই ইনজেকশনটি মেয়েটির গায়ে পুশ করা হয়, যার ফলে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। ওই মুহূর্তে ওই বাড়িতে কেউ একজন চলে আসে, যার ফলে তারা বেশ ঘাবড়ে যায়। দ্রুত মেয়েটিকে একটি ব্যাগে ভরে নিয়ে তারা রওনা দেয় বাড়ি থেকে বের হওয়ার উদ্দেশ্যে। এদিকে স্নাইপারও প্রস্তুত ছিল, যদি কোনো অঘটন ঘটে তাহলে ব্যাপারটা সামলানোর জন্য। তারা যেহেতু বিনা বাধাই বের হয়ে চলে আসতে পেরেছিল, তাই স্নাইপারও তাদের সাথে যোগ দেয়। তবে এরই মধ্যে সাইরেন বেজে ওঠে। তারা ৪ জনই ঘাবড়ে দৌড়ে দরজার কাছে যায়। হ্যাকারের মধ্যে দরজা খুলে দেয় এবং তারা সকলে গিয়ে চড়ে বসে হ্যাকারদের গাড়িতে। আর এরপর তারা শহর থেকে পালাতে শুরু করে। সবকিছু রেখে ওই মেয়েটি আগে চেক করে নেয় যে অ্যাবিগেল ঠিক আছে কিনা, অর্থাৎ ওই বাচ্চা মেয়েটি ঠিক আছে কিনা। বাচ্চা মেয়েটির নামই ছিল অ্যাবিগেল। এখানে এই ৬ জনের মধ্যে ৬ রকমের স্পেশালিটি ছিল, যার মধ্য থেকে ড্রাইভার সিটে যে বসেছিল সে খুব ভালো ড্রাইভিং করতে পারত। তাই তো সে খুব অল্প সময়ের মধ্যে সকলের চোখে ধুলা দিয়ে ওই শহর থেকে বেরিয়ে যায় এবং গিয়ে পৌঁছায় একটা জঙ্গলের মধ্যে থাকা বিশাল বড় মেনশনের সামনে। সেখানে একজন লোক তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। এই লোকটি মূলত এই পুরো কিডন্যাপিং এর মাস্টার মাইন্ড ছিল। এই লোকটি ছাড়া আর কেউই জানতো না যে তারা কাকে কিডন্যাপ করেছে, তার বাবাও বা কে। এই ব্যাপারে জিজ্ঞাসা করতেই ওই লোকটি তাদের মুখ বন্ধ করে দেয় $7 মিলিয়ন কথা বলে। অর্থাৎ এই কিডন্যাপিং এর জন্য তারা প্রত্যেকে $7 মিলিয়ন করে পেতে চলেছে। এর জন্য তাদেরকে শুধুমাত্র ২৪ ঘন্টা এই বাড়িতে থেকে অ্যাবিগেলের খেয়াল রাখতে হবে। এর মধ্যে তারা নিজেদের নাম অথবা পরিচয় একে অপরকে জানাতে পারবে না। অ্যাবিগেলের চোখের পট্টিও খোলা যাবে না। টাইম টু টাইম যে কোনো একজনই যাবে অ্যাবিগেলের কাছে, যাতে করে কণ্ঠ শুনেও অ্যাবিগেল বুঝতে না পারে যে এখানে কতজন আছে। একে একে তাদের সকলের কাছ থেকে ফোন নেওয়া হয়, যাতে করে তারা বাইরের কারোর সাথে কোনো রকম যোগাযোগ করতে
করতে না পারে। সেই সাথে এখানে প্রত্যেককে নকল নাম দেওয়া হয়। তাদের যে লিডার ছিল তার নাম দেওয়া হয় ফ্রাঙ্ক। ড্রাইভিং করে যে ছেলেটা তাদেরকে এখানে নিয়ে এসেছিল তার নাম দেওয়া হয় টিন। হ্যাকার মেয়েটির নাম দেওয়া হয় স্যামি। সেই সাথে অ্যাবিগেলের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় জয়ীকে। জয়ী এই মেয়েটির নকল নাম ছিল। স্নাইপারের নাম দেওয়া হয় রিকেলস এবং বডি বিল্ডারের নাম দেওয়া হয় পিটার। এখন এই 6 জনের উপর দায়িত্ব ছিল 24 ঘন্টার জন্য অ্যাবিগেলের দেখাশোনা করার। যে লোকটি তাদেরকে এই দায়িত্ব দিয়েছিল ওই লোকটি নিজের নাম রেখেছিল ল্যাম্বার্ট। সে এখানে ওই 6 জনকে নিজের 6টা ইঁদুর বলে সম্বোধন করে এবং গুড লাক বলে সেখান থেকে বেরিয়ে যায়। এখানে তাদের সময় কাটানোর জন্য পুরো একটা বার খোলা ছিল যেখানে সবাই মিলে মদ্যপান করতে থাকে। তবে জয়ী মদ পান করতে রাজি হয় না, কারণ তাকেই বারবার অ্যাবিগেলের কাছে যেতে হবে। জয়ী সবসময় ক্যান্ডি খেত। ডিন তার কাছে আসে এবং তার কাছ থেকে একটা ক্যান্ডি চায়, কিন্তু জয়ী তা দেয় না, যে কারণে ডিন রাগের মাথায় এসে একে একে জয়ীর ব্যাপারে উল্টোপাল্টা গেস করতে শুরু করে যে তার বাচ্চা কাচ্চা এই জন্যই পছন্দ কারণ সে একজন বেবি সিটার ছিল, সেই সাথে তার হয়তো বা অনেক ভাই বোন ছিল এই জন্য সে কাউকে ক্যান্ডি দিতে চায় না ইত্যাদি। এইসব বলতে বলতে সে অন্যদের ব্যাপারেও উল্টোপাল্টা গেস করতে থাকে। এই গেসিং গেমে যে সব থেকে বেশি পারদর্শী ছিল সে হচ্ছে জয়ী। তার এই কনফিডেন্ট দেখে ফ্রাঙ্ক তার সাথে $100 বাজি ধরে যে সে যদি ফ্রাঙ্কের ব্যাপারে কোনো একটাও বিষয় সঠিক গেস করতে পারে তাহলে এই $100 তার। প্রথমে তো জয়ী এই গেমে নামতে চাইছিল না, যা শুনে ডিন উল্টোপাল্টা বলতে শুরু করলে জয়ী এবার মাঠে নামে। সে প্রথমেই ফ্রাঙ্ককে বলে যে সে একজন পুলিশম্যান ছিল। তার দাঁড়ানো, হাঁটা চলা এই সব কিছু প্রমাণ করে যে সে পুলিশের খুব ভালো পোস্টে ছিল। হতে পারে সে কোনো ডিটেকটিভ ছিল। এমনকি ফ্রাঙ্ক কোথা থেকে এসেছে এই ব্যাপারেও জয়ী সঠিক গেস করে নেয়, যে কারণে ফ্রাঙ্ক চুপ হয়ে যায়। এটা দেখে পিটার মজা পায় এবং নিজের নামও লেখায় এই গেমে। সে টাকা দিয়ে নিজের ব্যাপারে গেস করতে বললে জয়ী বলে পিটার স্কুলে থাকতে অনেক বুলি হতো, এমনকি তার বাবাও তাকে বুলি করত। কিন্তু সময়ের সাথে সাথে পিটার নিজেকে বডি বিল্ডার বানিয়ে ফেলে, যার পর থেকে সে নিজেই বুলি করতে শুরু করে অন্যদেরকে। এরপর পালা ছিল স্যামির। স্যামি $20 দেয়, যা দেখে জয়ী বলে যে তার যে পরিমাণে টাকা আছে সে অনুযায়ী সে অনেক বেশি কিপটা। হ্যাকিং এর মাধ্যমে তার কাছে অনেক টাকা আছে। সে এখানে টাকার জন্য নয়, বরং এই কাজটি সে মজা পাওয়ার জন্য করছে। এরপর জয়ী চলে যায় রিকেলসের কাছে। রিকেলস তাকে কোনো টাকা দিতেই রাজি হয় না, যে কারণে জয়ী তার কোনো গেস করে না। তখন ডিন সামনে আসলে জয়ী বলে যে সে কোনো প্রফেশনাল কেউ নয়, অর্থাৎ তার ড্রাইভিং স্কিল ভালো কিন্তু সে প্রফেশনাল না, কারণ সে নিজে একজন সাইকোপ্যাথ। একথা বলেই জয়ী সেখান থেকে চলে যেতে যায়। ঠিক তখনই ফ্রাঙ্ক পিছে থেকে বলে ওঠে জয়ী একজন জাঙ্কি, অর্থাৎ জয়ী একজন মাদকাসক্ত ছিল যা সে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। এ কারণেই সে সব সময় ক্যান্ডি মুখে রাখে, হাতা লম্বা কাপড় পরে, সেই সাথে কোনো রকম মদ্যপান করে না। নিজের ব্যাপারে এত কিছু শুনে জয়ী কিছুটা ঘাবড়ে যায় এবং অ্যাবিগেলকে দেখার বাহানায় সে সেখান থেকে চলে যায়। ততক্ষণে অ্যাবিগেলেরও জ্ঞান ফিরে এসেছিল। জয়ী ঘরে ঢোকা মাত্রই অ্যাবিগেল তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় আছে, সে বাড়ি যেতে চায়। জয়ী উত্তরে বলে তারা সবাই বাড়ি ফিরতে চায়, তবে এখনো সময় হয়নি। এখানে অ্যাবিগেল তাকে রিকোয়েস্ট করে তার চোখের বাঁধনটি খুলে দেওয়ার জন্য, যদিও ল্যাম্বার্ট বারবার করে এই কাজটি করতে তাদেরকে নিষেধ করেছিল। তবুও জয়ীর এখানে অ্যাবিগেলের উপর মায়া হয়, তাই সে নিজে মাস্ক পরে অ্যাবিগেলের চোখের বাঁধন খুলে দেয়। শুধুমাত্র তাই নয়, পেছনে হাত বাঁধা থাকার কারণে অ্যাবিগেলের কষ্ট হচ্ছিল, তাই সে অ্যাবিগেলের হাত সামনে এনে লক করে দেয়। অ্যাবিগেল এখানে ভয়ে কাঁদছিল। তখন জয়ী তাকে প্রমিস করে যে সে অ্যাবিগেলের নিজে তো কোনো ক্ষতি করবেই না, সেই সাথে অন্য কাউকেও ক্ষতি করতে দিবে না। অ্যাবিগেলও কিছুটা আশ্বাস ফিরে পায় এবং সেই সাথে খুশি হয়ে যায়। সে জয়ীর নকল নাম জানার পর তাকে জিজ্ঞাসা করে যে জয়ীর কি কোনো বাচ্চা আছে। উত্তরে জয়ী জানায় তার একজন ছেলে আছে। সে ছেলের নাম না বলতে চাইলে অ্যাবিগেল তার নাম রাখে জাস্টিন। সে জিজ্ঞাসা করে জাস্টিন কি পছন্দ করে, তবে অদ্ভুত ব্যাপার হলো জয়ী যেন জানতোই না জাস্টিন কি পছন্দ করে। সে বলে সে নর্মাল বাচ্চাদের স্টাফগুলোই পছন্দ করে। তখন অ্যাবিগেল জানায় সে বাচ্চাদের স্টাফের ব্যাপারে কিছুই জানে না, কারণ তার বাবা তাকে বাচ্চাদের মতো ট্রিটই করে না, তার বাবা তাকে পছন্দই করে না। একথা শুনে জয়ীর অ্যাবিগেলের প্রতি আরো বেশি মায়া হয়। সে সেখান থেকে চলে যাচ্ছিল, এমন সময় অ্যাবিগেল তাকে ডাক দেয় এবং বলে জয়ী, তোমার সাথে যা কিছু হতে চলেছে তার জন্য আই এম রিয়েলি সরি। একথা শুনে জয়ী থমকে যায়। দৃশ্য চলে যায় বাকিদের কাছে, যারা কিনা বেশ মজমস্তি করছিল। জয়ী সেখানে এসে সরাসরি চলে যায় ফ্রাঙ্কের কাছে,
জয়ী বলে সে জানতে চায় না অ্যাবিগেলের বাবাকে, তবে অ্যাবিগেলের কথার মাধ্যমে সে বুঝতে পেরেছে অ্যাবিগেলের বাবা বেশ ভয়ঙ্কর কেউ। ফ্রাঙ্ক কি তার ব্যাপারে কিছু জানে? ফ্রাঙ্ক অস্বীকার করতে থাকে যে সে অ্যাবিগেলের বাবার ব্যাপারে কিছুই জানে না। সে এখানে অস্বীকার করলেও জয়ীর কথাগুলো তার মাথায় গেঁথে যায়, যে কারণে সে সকলের অগোচরে পৌঁছে যায় অ্যাবিগেলের ঘরে। অ্যাবিগেলের ঘরে অন্য কারো যাওয়া নিষেধ ছিল, এ কারণে জয়ী যে অ্যাবিগেলের চোখ খুলে রেখে এসেছে এই ব্যাপারটা সে কাউকেই জানায়নি। যে ব্যাপারটা না জানার ফলে মাস্ক না পরেই ওই ঘরে ঢুকে যায় ফ্রাঙ্ক। দ্রুত মুখ লুকিয়ে সে অ্যাবিগেলকে অন্যদিকে তাকাতে বলে। সেই সাথে সে অ্যাবিগেলকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে অ্যাবিগেল তার চেহারা দেখেছে কিনা। বন্দুকের ভয়ে অ্যাবিগেলও না বলতে থাকে। এরপর ফ্রাঙ্ক তাকে জিজ্ঞাসা করে যে তার বাবা কে। ভয়ে পড়ে অ্যাবিগেল তার বাবার নাম জানায় ক্রিস্টফ লাজার, যা শুনে ফ্রাঙ্ক একেবারেই হতবাক হয়ে যায়। সেই নাম শুনে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে তখনই তার কাপড় চোপড় ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। এমনকি সে নিজের অংশের টাকাও চাইছিল না, যা দেখে অবাক জয়ী তাকে প্রশ্ন করলে সে জানায় যে এই মেয়েটি ক্রিস্টফ লাজারের মেয়ে। এই নাম শুনে রিকেলসও ভয় পেয়ে যায়। তবে ডিনের মতে তো ক্রিস্টফ লাজার এক্সিস্টই করে না, তার নাম মানুষ বানিয়েছে মানুষকে ভয় দেখানোর জন্য। তখন ফ্রাঙ্ক তার ভুল ভাঙায় যে ক্রিস্টফ লাজারের বাস্তবে অস্তিত্ব রয়েছে। সে শুধুমাত্র একজন নামকরা ক্রিমিনাল নয়, বরং তার থেকেও অনেক বড় কিছু। স্যামের মতে ব্যাপারটা যদি এরকমই হয়ে থাকে তাহলে তাদের উচিত এই মেয়েটিকে ক্রিস্টফ লাজারের কাছে ফেরত দেওয়া, কিন্তু এটা করতে গেলেও ক্রিস্টফ লাজার আগে তাদেরকে খুন করবে, কারণ তারা তার মেয়েকে কিডন্যাপ করার মতো সাহস দেখিয়েছে। তখন জয়ী একটা আইডিয়া দেয় যে তারা অ্যাবিগেলের কাছে কিছু খাবার রেখে চলে যাবে, আর এরপর একটা অজ্ঞাত ফোন কল দিয়ে ক্রিস্টফ লাজারকে এখানকার ঠিকানা দিয়ে দিবে। যেহেতু অ্যাবিগেল তাদের কারো চেহারাই দেখেনি, তাই তাদের ফাঁসার কোনো চান্স নেই। যা শুনে ফ্রাঙ্ক তার উপর ভীষণ রেগে যায়, কেননা একমাত্র জয়ীর কারণেই অ্যাবিগেল তার চেহারা দেখে ফেলেছে। এখন ফ্রাঙ্ক যে কোনোভাবে ফেসে যাবে। এর উপর আবার জয়ীর গেসিং গেমের কারণে বাকিদের ব্যাপারেও ফ্রাঙ্ক জেনে গিয়েছে, যে কারণে ফ্রাঙ্ক ফাঁসলে বাকিরাও ফাঁসবে। অর্থাৎ এখন এখান থেকে পিছপা হওয়ার আর কোনো উপায় নেই। তখন জয়ী ফ্রাঙ্ককে জিজ্ঞাসা করে যে সে কতটুকু ল্যাম্বার্টকে চেনে বা তাকে বিশ্বাস করে। উত্তরে ফ্রাঙ্ক জানায় সে ল্যাম্বার্টকে যথেষ্ট বিশ্বাস করে, তবে এতটাও না যে সে ক্রিস্টফ লাজারের মেয়েকে কিডন্যাপ করার মতো সাহসিকতা দেখাবে। তবে এখন তারা যা করার তা করে ফেলেছিল, যে কারণে ফ্রাঙ্ক ঠিক করে যে আর মাত্র 22 ঘন্টা আছে। এই 22 ঘন্টা তারা অ্যাবিগেলের খেয়াল রাখবে এবং এমনভাবে থাকবে যেন তারা অ্যাবিগেলের বাবাকে সেই ব্যাপারে কিছু জানেই না। আর এরপর তারা টাকা নিয়ে এখান থেকে গায়েব হয়ে যাবে, একজন একজনকে চেহারাও দেখাবে না। এই প্রস্তাবে সকলে রাজি হয় ঠিকই, তবে তারা সকলে আগের থেকে অনেক গুণ বেশি সতর্ক হয়ে যায়। জয়ী নেমে পড়ে ওই পুরো বাড়িটা ভালোভাবে চেক করার জন্য, যাতে করে কোনো স্থান থেকে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। এভাবেই চেক করতে করতে সে পৌঁছে যায় এক অন্যরকম এরিয়ায়, যেখানে বেশ পুরনো একটা লবি এরিয়া ছিল, যার উপরে ছিল পুরনো দিনের এক জানালা, যেখান থেকে শব্দ আসছিল। জয়ী ওই জানালাটি খুলে দেয়। ওই জানালার নিচেই ছিল দুটি মূর্তি, যে মূর্তিতে ছিল একজন লোক, সেই সাথে একটা ছোট্ট বাচ্চা মেয়ে। জয়ী এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না, বরং সে তো চলে যায় রিকেল যে ঘরে থেকে বাইরের দিকে নজর রেখেছিল সেই ঘরের সামনে। রিকেলসও তার উপস্থিতি বুঝতে পারে এবং ঘর থেকে বেরিয়ে আসে। প্রথম থেকে জয়ী এবং রিকেলসের কিছুটা চোখাচোখি হচ্ছিল, যা থেকে আমরা বুঝতে পারি রিকেলস জয়ীকে এবং জয়ী রিকেলসকে পছন্দ করতে শুরু করেছে। তারা এখানে একে অপরকে প্রমিস করে যে অন্যদের উপর ভরসা রাখার থেকে তারা একে অপরের খেয়াল রাখবে। অন্যদিকে আমরা স্যামিকে দেখতে পাই, যে কিনা একটা ঘর খুঁজে পায় যেখানে অনেক পুরনো দিনের একটা টিভি ছিল। সে ওই টিভিতে কার্টুন চালিয়ে দেখছিল। তখন ওই ঘরে আগে থেকেই লুকিয়ে থাকা ডিন তাকে ভয় দেখায়। একে তো স্যামি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল, এর উপর আবার ডিন তাকে কুপ্রস্তাবও দিচ্ছিল, যে কারণে স্যামি প্রচন্ড রেগে যায় এবং তখনই ডিনকে ওই ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এখন ওই রুম থেকে বের হয়ে ডিন চলে যায় পিটারের কাছে, যে কিনা তখন গভীর ঘুমিয়েছিল। মাতাল ডিন এখানে পিটারের মুখে কিছু এঁকে দেয়, আর এরপর সিগারেট খেতে খেতে সামনের দিকে এগিয়ে যায়। এভাবেই চলতে চলতে সে একটা অন্ধকার করিডোরে চলে আসে, যেখানে অনেক পুরনো পেন্টিং আঁকা ছিল। সেখানে আমরা একজন লোকের সাথে অ্যাবিগেলের ছবি আঁকাও দেখতে পাই। তবে যেহেতু ডিন এখনো পর্যন্ত অ্যাবিগেলের চেহারা দেখেনি, তাই সে বুঝতে পারে না যে তারা যে মেয়েটাকে কিডন্যাপ করেছে এটা ওই মেয়েটারই ছবি। ডিন তো নিশ্চিন্তে রান্নাঘরে চলে আসে। সেখানে থাকা ফ্রিজে সে যখন খাবার
আবার খুঁজছিল, ঠিক তখনই তার পেছনে থাকা একটা দরজা আপনা আপনিই খুলে যায়। যার আওয়াজ শুনে সে ওদিকে এগিয়ে যায়। সেখানে ছিল একটা পুরনো স্টোর রুম, যার মধ্যে অনেক ইঁদুর ছিল। সেখানে কোনো কিছু না পেয়ে ডিন যখন ফিরে আসছিল, হঠাৎই সে নিচে পড়ে যায়। কেউ একজন যেন তার পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল। সে কোনো মতে আটকে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তার এই চিৎকার শুনতে পায় স্যামি। যদিও তার মনে হচ্ছিল ডিন হয়তো বা আবারও তার সাথে প্রাঙ্ক করছে, তবুও সে ডিনকে খুঁজতে খুঁজতে ওই স্টোর রুমে চলে যায়, যেখানে কেউই ছিল না। তাই সে আবারও ফিরে আসে। ভেতরে ঢুকতেই সে দেখতে পায় ওই রান্নাঘরে থাকা ডাইনিং টেবিলের চেয়ারে ডিন বসে আছে। ফলে সে ডিনের উপর খুব রেগে যায়। রাগের মাথায় ডিনের কাছে যেতেই ডিনের মাথাটি খুলে তার হাতে চলে আসে, যা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে পিটারের ঘুম ভেঙে যায় এবং সে ছুটে আসে স্যামির কাছে। সেখানে এসে সে ডিনের এই অবস্থা দেখে হতবাক হয়ে যায়। বাকিদেরকেও সেখানে ডেকে আনা হয়। সবাই চিন্তিত ছিল যে এই কাজটি কে করেছে, কিন্তু কেউই মুখে আনতে চাইছিল না এই কাজটি আসলে কার। জয়ী তখন সাহস করে নাম বলে, আর সেটা হলো ভালদেস। ক্রিস্টোফ লাজারের সব থেকে বড় হাতিয়ারই হচ্ছে ভালদেস। ভালদেসকে অনেকেই পশু মনে করে, কারণ সে কোথা থেকে আসে, কোথায় যায় কেউই বুঝতে পারে না। রিকেলস ছিল একজন আর্মি ম্যান। একবার দুজন পুলিশ অফিসার যারা কিনা ক্রিস্টোফ লাজারের হয়ে কাজ করত, তারা ক্রিস্টোফ লাজারকে ধোঁকা দেওয়ার মতো সাহসিকতা দেখায়, যে কারণে আর্মিরা নিজেরা তাদেরকে সুরক্ষা দেওয়ার প্রমিস করেছিল। এক বিল্ডিং এর 21 তলা উপরের একটা ফ্ল্যাটে তাদেরকে রাখা হয়, যেখানে প্রবেশের মাত্র দুটি পথ ছিল। এক হচ্ছে মেন দরজা, আর একটা হচ্ছে জানালা। জানালা দিয়ে প্রবেশ অসম্ভব ছিল। এদিকে মেন দরজায় ছিল কড়া পাহারা। তবুও কেউ একজন এসে ওই দুই অফিসারকে রাতেই মেরে চলে যায়। পরদিন সকালে তাদের যে ডেড বডি পাওয়া গিয়েছিল, তার অবস্থা এতটাই নৃশংস ছিল যা দেখে মনে হচ্ছিল কোনো পশু তাদেরকে ছিঁড়ে বুড়ে খেয়েছে। এখন যেহেতু তাদের মনে হচ্ছিল যে ডিনকে ভালদেসই মেরেছে, এর মানে হলো ক্রিস্টোফ লাজার জেনে গিয়েছে যে তার মেয়ে এখানে আছে। তাই তারা অ্যাবিগেল আছে কিনা এটা চেক করার জন্য উপরের রুমে যায়। তবে অ্যাবিগেল তো তখনও পর্যন্ত সেখানেই ছিল, যা দেখে রিকেলস বলে অ্যাবিগেল রুমে আছে, এর মানে এই না এখানে ভালদেস নেই। তাই সে ঠিক করে যে সেই মিশনে থাকবে না। যাওয়ার আগে সে জয়ীকে জিজ্ঞাসা করে যে জয়ীও তার সাথে যেতে চায় কিনা। জয়ী তো তার সাথে যেতেই চায় না, বরং সে রিকেলসকেও বাধা দেওয়ার চেষ্টা করে। এরই মধ্যে রিকেলস পৌঁছে যায় মেন দরজার সামনে, যেটা খুলতেই সে দেখতে পায় তার সামনে তো আরো মজবুত একটা গেট রয়েছে। রিকেলস তো দূরের কথা, পিটারের মতো এত শক্তিশালী মানুষও ওই দরজা খুলতে পারছিল না। আর তাদের এই দরজা খোলার চেষ্টাতে আরো বড় সর্বনাশ হয়। ঘরে আর যত দরজা জানালা যা কিছু ছিল সব পুরোপুরিভাবে লকড হয়ে যায়, যেন কি এই বাড়িটাই একটা ট্র্যাপ, যার মধ্যে তারা ফেসে গিয়েছে। এটা বোঝা মাত্রই রিকেল ছুটে যায় তার স্নাইপার গানের কাছে। সেখানে কোনো বন্দুক ছিল না, সেই সাথে জানালাটাও লক ছিল। এমন পরিস্থিতিতে জয়ী ছুটে যায় অ্যাবিগেলের কাছে। হয়তোবা সে কিছু জানতে পারে। জয়ী তাকে জিজ্ঞাসা করে সে অথবা ফ্রাঙ্ক বাদে এই রুমে আর কেউ এসেছিল কিনা। অ্যাবিগেল প্রথমে না বলে, কিন্তু সে এমন ভাবে বলে যা দেখে জয়ীর সন্দেহ হয়। তাই সে অ্যাবিগেলকে প্রমিস করতে বলে যে সে কোনো মিথ্যা বলছে না, সেই সাথে সে কোনো সিক্রেটও লুকাচ্ছে না। যা শুনে অ্যাবিগেল কাঁদতে শুরু করে এবং এক ভয়ানক মিথ্যা বলে। সে বলে ফ্রাঙ্ক যখন তার সাথে কথা বলতে এসেছিল তখন সে নিজের পরিচয় দিয়েছিল ভালদেস হিসাবে এবং তাকে নিষেধ করেছিল কাউকে এ ব্যাপারে বলার জন্য। অর্থাৎ স্পষ্টভাবে অ্যাবিগেল তাদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে যাচ্ছিল, যে ব্যাপারে সে সফলও হয়। ওই মুহূর্তে রিকেলস এসে জয়ীকে ডাক দেয়। জয়ী তখন রিকেলসকে সবকিছু খুলে বলে যে ফ্রাঙ্কই হলো ভালদেস। তখন রিকেলস এবং জয়ী ঠিক করে যে তারা যেভাবেই হোক ফ্রাঙ্ককে আটকাবে। একথা বলে বন্দুক রেডি করে তারা ভিন্ন দিকে এগোতে শুরু করে। তবে একটুখানি এগোতেই পিছনের ঘর থেকে আওয়াজ হওয়ায় জয়ী সেদিকে ফিরে তাকায়। সে দেখতে পায় রিকেলস খুব অদ্ভুতভাবে সেখানে দাঁড়িয়ে আছে। সে রিকেলসকে ডাকেও, তবে সে কোনো সাড়া দেয় না। সে রিকেলসের সামনে যেতেই দেখতে পায় রিকেলসের এই ভয়ানক রূপ। তাকে কেউ মেরে ফেলেছিল, যা দেখে জয়ী একেবারেই হতবাক হয়ে যায়। তার মনে হচ্ছিল এই খুনটাও ফ্রাঙ্কই করেছে, অর্থাৎ ফ্রাঙ্ক রূপে থাকা ভালদেস। তাই সে তখনই বন্দুক নিয়ে চলে যায় ফ্রাঙ্কের কাছে এবং তাকে কনফ্রন্ট করে। ফ্রাঙ্ক এখানে সবকিছু অস্বীকার করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে অ্যাবিগেলই হয়তোবা তাদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি করছে। তবে জয়ী তো কোনো কথা শুনতে রাজি ছিল না। তার মনে হচ্ছিল সবকিছুর পেছনে ফ্রাঙ্কই রয়েছে। ওই মুহূর্তে ফ্রাঙ্ক যেহেতু তাদের সবার লিডার ছিল, তাই সে পিটারকে অর্ডার করে যে পিটার যেন গিয়ে অ্যাবিগেলকে শেষ করে দেয়। পিটারও তার আদেশ মেনে অ্যাবিগেলের রুমের দিকে ছুটে যায়। তার পিছু পিছু
ছুটে যায় জয়ী তাকে আটকানোর জন্য। পিটারকে আটকানোর জন্য জয়ী তার দিকে বন্দুক তাক করেছিল, এদিকে জয়ীকে আটকানোর জন্য তার দিকে বন্দুক তাক করেছিল ফ্রাঙ্ক। এরই মাঝে স্যামি খেয়াল করে যে অ্যাবিগেল পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। সে খুব সহজেই হাতের হাড় বাঁকিয়ে হাত করার মধ্য থেকে হাত খুলে নেয়, যা দেখে স্যামি বাকিদেরকে ডাকতে থাকে, তবে কেউই তার কথায় খেয়াল করছিল না। পরবর্তীতে স্যামির চিৎকার শুনে সবাই যখন অ্যাবিগেলের দিকে তাকায় তখন তারা এমন রূপ দেখতে পায়। অ্যাবিগেলের এমন ভয়ঙ্কর ভ্যাম্পায়ারের রূপ দেখে তারা সবাই হতবাক হয়ে যায়। সেইখানে পিটারের ওপর হামলা করে তাকে কামড়াতেই যাবে, তবে তার আগেই ফ্রাঙ্ক তাকে গুলি করে দেয়। সে মাটিতে পড়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই সে আবারও সকলের সামনে ভয়ঙ্করভাবে উঠে বসে, যা দেখে স্যামি তো এক দৌড়ে ঘরের থেকে বাইরে চলে যায়। অ্যাবিগেল হাত দিয়েই তার মাথার ক্ষতটি ঠিক করে দেয়, যা দেখে জয়ী এবং ফ্রাঙ্ক তো স্তম্ভিত ছিল। সে যখন তাদের দিকে এগোতে শুরু করে তখন জয়ী তার উপর গুলি চালাতে থাকে। এক পর্যায়ে ফ্রাঙ্ক জয়ীকে বাইরে এনে দরজা আটকে দেয়, যাতে করে ভেতরে আটকা পড়ে অ্যাবিগেল। তারা দৌড়ে সেখান থেকে বাইরে চলে যায় এবং আলোচনা করতে শুরু করে যে এখন তারা কি করবে। তারা জানতো তাদের শত্রু হলো ভ্যাম্পায়ার, কিন্তু ভ্যাম্পায়ারের সাথে লড়াই করার জন্য তারা কি হাতিয়ার ব্যবহার করবে তাই তারা জানতো না। বিভিন্ন মুভিতে তারা যা কিছু দেখেছে, অর্থাৎ রসুন, সেই সাথে কাঠের টুকরো, এই সব কিছু তারা এক করার চেষ্টা করে, যাতে করে এগুলো দিয়ে তারা ভ্যাম্পায়ারের উপর আক্রমণ করতে পারে। তারা যে ভ্যাম্পায়ারকে অর্থাৎ অ্যাবিগেলকে মেরে ফেলতে চাইছিল এর পক্ষে ছিল না জয়ী। জয়ীর মতে অ্যাবিগেলকে মেরে ফেলা এতটাও সহজ হবে না, সে অনেক বেশি চালাক। প্রথম থেকে সে সবাইকে ম্যানিপুলেট করেছে, তাই তার সাথে বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। তবে এখন আর বুদ্ধি নিয়ে কাজ করার মতো ধৈর্য তাদের মধ্যে ছিল না, তাই বাকি তিনজন ঠিক করে যে তারা অ্যাবিগেলের উপর আক্রমণ করবে। এদিকে স্যামি রসুনের বদলে রান্নাঘর থেকে নিয়ে আসে পেঁয়াজ, কেননা সে রসুন চিনত না। যাক, পরবর্তীতে রসুন এবং কাঠের টুকরো নিয়ে তারা পৌঁছে যায় অ্যাবিগেলের ঘরের সামনে। সাহস করে তারা ঘরের দরজা খোলে, তবে ভেতরে তো কেউই ছিল না। উপরতলা থেকে মিউজিকের শব্দ শোনা যায়, যা শুনে তারা তিনজনই গিয়ে পৌঁছায় উপরের একটা ঘরে। দরজা খুলতেই তারা দেখতে পায় অ্যাবিগেল তো মিউজিকের তালে তালে নাচছে, তবে সে একা নয়, বরং তার সাথে রয়েছে ডিনের লাশ। এই মুহূর্তে অ্যাবিগেল যেন তাদের হাতে থাকা ওই রসুন এবং কাঠের টুকরো দেখে ভয় পেয়ে যায়, কিন্তু আসলে এই সব কিছু তার নাটক ছিল। প্রথমেই সে আক্রমণ করে স্যামির উপর, যার হাতে থাকা রসুন নিয়ে সে আরামসে তার ঘ্রাণ শোকে, আর এরপর কাঠের টুকরো ফেলে তার উপর আক্রমণ করতে থাকে। মাঝখানে পিটার আসলে পিটারের উপরও সে চড়ে বসে এবং তার গলায় থাকা ক্রস নিয়ে তার উপরই আঘাত করতে থাকে। এদিকে কাঠের টুকরো নিয়ে দৌড়ে আসা ফ্রাঙ্কের পায়ে সে ওই কাঠের টুকরো ঢুকিয়ে দেয়। এই ফাইটের দৃশ্যটা খুবই হাস্যকর ছিল। সব থেকে মজার ব্যাপার হলো ফ্রাঙ্করা বুঝতে পেরে গিয়েছিল অ্যাবিগেলকে এই সকল কাঠ, ক্রস অথবা রসুন দিয়ে কোনোভাবেই আটকানো সম্ভব নয়। এই ব্যাপার নিয়ে তারা যখন আলোচনা করছিল তখন জয়ী ফ্রাঙ্কের পা থেকে ওই কাঠের টুকরোটা বের করে আনে এবং বলে একটা জিনিস আছে যা দিয়ে তাকে পুরোপুরি মেরে ফেলা তো সম্ভব নয়, কিন্তু তাকে কিছু সময়ের জন্য আটকানো সম্ভব। একথা বলে সে ওই ইনজেকশনটি দেখায়। এই সময়ের মধ্যে জয়ী জানতে পেরেছে যে এটা কোনো নর্মাল স্লিপিং পিল নয়, বরং এর মধ্যে এমন কোনো মেডিসিন আছে যা দ্বারা নার্ভ স্লো করে দেওয়া যায়। তাই তারা এবার ঠিক করে যে তারা আলাদা আলাদা হয়ে অ্যাবিগেলকে খুঁজে বেড়াবে, আর অ্যাবিগেল যারই সামনে আসবে বা যারই পিছু নিতে শুরু করবে সেই যেন দৌড়ে জয়ীর কাছে চলে আসে, যাতে করে জয়ী ওই ইনজেকশন তার মধ্যে পুশ করতে পারে। এই উদ্দেশ্যেই তারা চারজন চারদিকে চলে যায়। স্যামি এখানে পুরনো একটা করিডর দিয়ে সামনের দিকে এগোচ্ছিল। হঠাৎই সে তার সামনে একটি কফিনের মতো কিছু দেখতে পায়, ফলে সে বেশ ঘাবড়ে যায়। ভয়ে ভয়ে সে কফিনের দরজা খোলে, কিন্তু সেখানে তো কেউই ছিল না, যা দেখে স্যামির একটু ভয় কাটে। সে আবারও সামনের দিকে এগোতে থাকে। হঠাৎই তার সামনে একটি বাদুড় আসলে সেটাকে সরাতে গিয়ে সে সোজা গিয়ে পড়ে একটা নর্দমায়। মাথা উঠাতেই সে দেখতে পায় তার আশেপাশে অসংখ্য লাশ রয়েছে। এই পচা গলার লাশ দেখে সে চিৎকার করতে থাকে। জয়ী জিজ্ঞাসা করাতে সে তাকে জানিয়ে দেয় যে সে এক পুকুর ভর্তি লাশের মধ্যে রয়েছে। একথা শোনা মাত্রই জয়ী ছুটে যায় তার কাছে। এদিকে পিটারের আঙুলের মধ্যে কাঠের একটা ছোট্ট টুকরো বিঁধে গিয়েছিল, সে এটাই বের করতে ব্যস্ত ছিল। এমন সময় তার পেছনে এসে দাঁড়ায় অ্যাবিগেল। তাকে দেখা মাত্রই পিটার দৌড়ে পালাতে শুরু করে এবং বাকিদেরও এই ব্যাপারে জানিয়ে দেয়। কিছু দূর আসতেই সে একটা দরজা পায় এবং সেটা বন্ধ করে দেয়। পিটারের মনে হয় যে সে হয়তো বা অ্যাবিগেলকে আটকে দিয়েছে, কিন্তু এই দরজা খোলা তো অ্যাবিগেলের এক হাতের খেলা ছিল। সে খুব ভয়ঙ্কর ভাবে পিটারের পিছু করছিল, কখনো বা সিঁড়ি দিয়ে সোজা তার সামনে, কখনো বা
পেছনে ডান্স করতে করতে। এভাবেই দৌড়াতে দৌড়াতে পিটার সিঁড়ির দরজার সামনে চলে আসে। একই সময় ফ্রাঙ্ক ওই দরজা দিয়ে বের হতে গিয়ে দরজার ধাক্কা লেগে পিটার উপর থেকে নিচে পড়ে যায়। ফলে এবার অ্যাবিগেলের টার্গেটে চলে আসে ফ্রাঙ্ক। এদিকে নিচে জয়ী এবং স্যামিও চলে এসেছিল, তাই ফ্রাঙ্ক দৌড়ে নিচে নামার চেষ্টা করতে থাকে। তবে অ্যাবিগেল তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয়, আর এরপর সে ফ্রাঙ্কের উপর চড়ে বসে। এরই মধ্যে জয়ী তার দিকে দৌড়ে আসে ইঞ্জেকশন নিয়ে, কিন্তু অ্যাবিগেলের ধাক্কায় ইঞ্জেকশন গিয়ে পড়ে গেটের বাইরে। জয়ী সেটা নেওয়ার চেষ্টা করছিল। এদিকে অ্যাবিগেল ফ্রাঙ্ককে প্রায় মেরেই ফেলছিল, তাই ফ্রাঙ্ক স্যামিকে বলছিল যে তার জন্য কিছু করতে। ওই মুহূর্তে স্যামি কোনো কিছু ভাবতে পারে না এবং দ্রুত নিজের হাত দিয়েই অ্যাবিগেলকে আটকানোর চেষ্টা করে। তবে এটা করতে গিয়ে অ্যাবিগেল তাকে কামড়ে দেয় এবং আবারও ফেরত চলে আসে ফ্রাঙ্কের কাছে। সে ফ্রাঙ্কের পা ধরে যেন হাওয়ায় ভাসতে শুরু করে, এমনকি ফ্রাঙ্কও যেন আস্তে আস্তে করে হাওয়ায় ভাসতে শুরু করেছিল। এমন সময় পিটার উপর থেকে এসে অ্যাবিগেলের উপর আক্রমণ করে। সে অ্যাবিগেলের হাত পা লক করে দেয়, যার ফলে সে নড়াচড়া করতে পারছিল না। এই সুযোগে জয়ী কোনোভাবে ওই ইঞ্জেকশনটা নিয়ে অ্যাবিগেলের শরীরে পুশ করে দেয়। অ্যাবিগেল ছটফট করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তবে ইতিমধ্যে স্যামির হাতে অ্যাবিগেলের দাঁতের চিহ্ন বসে গিয়েছিল। স্যামি নিজেই কনফিউজ ছিল যে এবার তার সাথে কি হতে চলেছে। তবে এই ব্যাপারে তো কেউই কিছু জানতো না, যে কারণে তারা সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর অ্যাবিগেলের জ্ঞান ফিরে আসে। সে তখন একটি খাঁচায় বন্দি। সে এখানে আবারও নাটক করতে থাকে। কাঁদতে কাঁদতে জয়ীকে বলে তার খুব ভয় লাগছে, তাকে যেন এখান থেকে বের করে। জয়ী বলে সে খুব ভালো বাচ্চাদের অভিনয় করতে পারে, যার উত্তরে অ্যাবিগেল বলে শত শত বছর ধরে সে তো এটাই করে আসছে, অর্থাৎ ভ্যাম্পায়ার হওয়ার কারণে তার বয়স বাড়ে না। 100 বছরেরও বেশি সময় ধরে সে এই বয়সেই রয়েছে। স্যামি তাকে জিজ্ঞাসা করে যে স্যামি কি এবার ভ্যাম্পায়ার হয়ে যাবে। অ্যাবিগেল উত্তরে বলে হয়তোবা, যা শুনে স্যামি ঘাবড়ে যায়। তখন ফ্রাঙ্ক অ্যাবিগেলের কাছে মাফ চাইতে থাকে তাকে কিডন্যাপ করার জন্য, কেননা তারা জানতো না অ্যাবিগেল কার মেয়ে, অথবা সে যে একজন ভ্যাম্পায়ার এই ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না। তখন অ্যাবিগেল হেসে বলে যে ফ্রাঙ্ক নিশ্চয়ই তার বাবার সাথে আগে কাজ করত, তাই না? একথা শুনে তারা সবাই হতভম্ব হয়ে যায়। তাদেরকে আরো অবাক করে দিয়ে অ্যাবিগেল জিজ্ঞাসা করে তাদের মনে কি প্রশ্ন যাচ্ছে না কেন তাদের 6 জনকেই ল্যাম্বার্ট সিলেক্ট করেছে। এখানেই বড় রহস্যের উন্মোচন হয়। মূলত ল্যাম্বার্ট অ্যাবিগেলের জন্যই কাজ করত, আর অ্যাবিগেলই তাদের 6 জনকে সিলেক্ট করেছে নিজের শিকার হিসাবে। এখানে সে একে একে সকলের অরিজিনাল নাম বলে, সেই সাথে বলতে থাকে যে তাদেরকে সে কেন সিলেক্ট করেছে। মূলত স্যামি একজন হ্যাকার হওয়ায় অনেক আগে ক্রিস্টফ লাজারের কিছু অ্যাকাউন্ট হ্যাক করেছিল, অর্থাৎ অ্যাবিগেলের বাবার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করার ফলে সে অনেক টাকা চুরি করে নিয়েছিল। এদিকে পিটার ক্রিস্টফ লাজারের অর্থাৎ অ্যাবিগেলের বাবার সুরক্ষা টিমে কাজ করত, যেখান থেকে অনেক টাকা চুরি করে সে পালিয়ে গিয়েছে, অর্থাৎ সে অ্যাবিগেলের বাবাকে ধোঁকা দিয়েছে। এরপর আসে ফ্রাঙ্কের পালা। ফ্রাঙ্ক একজন ডিটেকটিভ ছিল। সে এবং তার 3 জন সাথী মিলে ক্রিস্টফ লাজারের পক্ষে কাজ করছিল। এভাবেই কাজ করতে করতে এক পর্যায়ে ফ্রাঙ্ক তার 3 জন সাথীকেই ধোঁকা দেয় এবং তাদেরকে গ্রেফতার করে নেয়। এই 3 জনের গল্পই আমরা প্রথম দিকে শুনেছিলাম, যাদেরকে একটি বিল্ডিং এর 21 তলা উপরে একটি ফ্ল্যাটে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে গিয়ে অ্যাবিগেল নিজ হাতে তাদেরকে খুন করেছিল, অর্থাৎ ক্রিস্টফ লাজারের ভালদেজ আর কেউ নয় বরং তার মেয়ে অ্যাবিগেলই ছিল। এই ঘটনার পর ডিটেকটিভ ফ্রাঙ্ক ওই শহর থেকে পালিয়ে এসেছিল। এমনকি সে কখনো নিজের নামও পর্যন্ত ব্যবহার করেনি, সেই সাথে নিজের পরিবারকে কখনো দেখতে পর্যন্ত যায়নি। এবার পালা জয়ীর। জয়ী অতীতে একজন আর্মি মেডিকেল অফিসার ছিল, তবে একটি ফাইটে সে আহত হয়ে পড়ার কারণে তার চাকরি চলে যায়। এর ফলে তার হাজবেন্ডের সাথে তার ডিভোর্সও হয়ে যায়। এমনকি তার একমাত্র ছেলের কাস্টাডিও দিয়ে দেওয়া হয় তার হাজবেন্ডের কাছে, যার ফলে জয়ী এতটাই হতাশ এবং একা হয়ে পড়ে যে সে 24 ঘন্টা মদের নেশায় ডুবে থাকতে শুরু করে। ওই সময় সে নিজের খরচ চালানোর জন্য ক্রিমিনালদের চিকিৎসা করত। অ্যাবিগেলের বাবার খুব ইম্পর্ট্যান্ট একজন লোক যখন আহত হয়ে পড়ে তখন তাকে নিয়ে যাওয়া হয় জয়ীর কাছে। তবে জয়ী অপারেশনের সময়ও নেশার ঘরে থাকার কারণে ওই লোকটির অপারেশন ভুলভাল করে, যার ফলে লোকটি সেখানেই মারা যায়। অর্থাৎ এখানে থাকা প্রত্যেকে কোনো না কোনো ভাবে অ্যাবিগেলের বাবার কোনো ক্ষতি করেছে। এ কারণেই অ্যাবিগেল তাদেরকে নিজের শিকারে পরিণত করেছে। তবে প্রক্ষান্তরে জয়ী বলে
যে সে শুধুমাত্র তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেনি, বরং সে তার বাবাকে খুশি করার জন্যই এই সব কিছু করছে। অ্যাবিগেল খুব ভালো করেই জানে যে তার বাবা এখন আর তাকে ভালোবাসে না বা তাকে তেমন একটা গুরুত্ব দেয় না, আর এই কারণেই বাবাকে সন্তুষ্ট করার জন্য সে এই সব কিছু করছে। কথা শুনে অ্যাবিগেল চুপ হয়ে যায়, কারণ এই ব্যাপারটা সত্যি ছিল। তখন ফ্রাঙ্ক প্রশ্ন করে যে যদি অ্যাবিগেল সত্যি প্রতিশোধ নিতে চাইতো বা তার বাবাকে খুশি করতে চাইতো, তাহলে সে কষ্ট করে এত নাটক কেন সাজালো? সে তো চাইলেই খুব সহজে তাদের 6 জনকে মেরে ফেলতে পারত। এর উত্তরে অ্যাবিগেল বলে সে তার খাবারের সাথে খেলতে ভালোবাসে, তবে এখন সে এইভাবে আটকা পড়ে থাকায় একদমই খুশি ছিল না। তাই সে অফার করে যে সে যে কোনো একজনকে এখান থেকে বেঁচে ফিরতে দিবে, এর বদলে ওই ব্যক্তিকে তাকে মুক্ত করতে হবে। কথা শুনে পিটার লোভে পড়ে যায়। বাকিরা বুঝতে পারছিল এটাও অ্যাবিগেলের একটা ট্রাপ, কিন্তু পিটার তা বুঝতে পারে না। জয়ীর দিকে বন্দুক তাক করে সে যখনই অ্যাবিগেলের দরজা খুলতে যায়, তখনই জয়ী তার দিকে গুলি চালিয়ে দেয়। এর ফলে পিটার আহত হয়ে পড়ে এবং তার কাছ থেকে বন্দুক নিয়ে নেওয়া হয়। ফলে পিটার আর অ্যাবিগেলকে মুক্ত করতে পারে না। এভাবে বসে থাকলেও তো হবে না। 24 ঘন্টা পার হওয়ার পরও ল্যাম্বার্ট তাদেরকে মুক্ত করতে আসবে না, কেননা ল্যাম্বার্ট অ্যাবিগেলের জন্যই কাজ করে। তাই জয়ী ঠিক করে তারাই যাবে এখান থেকে বাঁচার উপায় খুঁজতে। এই সময় যে কোনো একজনকে অ্যাবিগেলের খেয়াল রাখতে হবে। পিটারকে তারা ভরসা করতে পারছিল না। এদিকে স্যামি একা অ্যাবিগেলের সাথে থাকতে রাজি ছিল না, যে কারণে ফ্রাঙ্ক থাকে অ্যাবিগেলের দেখাশোনা করার জন্য। বাকি 3 জন যায় এখান থেকে বের হওয়ার পথ খুঁজতে। এই সময় ফ্রাঙ্ককে নানাভাবে উস্কাতে থাকে অ্যাবিগেল। অ্যাবিগেল তার সাথে ডিল করে যে ফ্রাঙ্ক যদি অ্যাবিগেলকে মুক্ত করে দেয়, তাহলে অ্যাবিগেল এই বাড়ি থেকে বের হওয়ার পথ তাকে জানাবে। ফ্রাঙ্ক এই প্রস্তাবে রাজি হয়, তবে আগে অ্যাবিগেলকেই জানাতে হবে যে এখান থেকে বের হওয়ার দরজা কোথায়। প্রথমে তো অ্যাবিগেল রাজি হয় না। পরবর্তীতে সে ফ্রাঙ্ককে বলে ভেতরে একটি লাইব্রেরি আছে, যেখানকার কর্নারের বুক শেলফের 3 নাম্বার বই সরালেই বাইরে যাওয়ার দরজা খুলে যাবে। কথা শুনে ফ্রাঙ্ক অনেক খুশি হয়ে যায়, তবে সে এখানে অ্যাবিগেলকে ধোঁকা দেয়। অর্থাৎ সে অ্যাবিগেলকে মুক্ত করে না, বরং সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই অ্যাবিগেল এক শয়তানি হাসি দেয় এবং মুহূর্তের মধ্যে ওই খাঁচাটি ভেঙে ফেলে। অর্থাৎ সে চাইলেই এতক্ষণে খাঁচাটি ভেঙে বেরিয়ে আসতে পারত, কিন্তু সে এতক্ষণ যাবৎ শুধু নাটক করে গিয়েছে। এমন সময় সেখানে জয়ী চলে আসে, যাকে দেখা মাত্রই অ্যাবিগেল ফ্রাঙ্কের উপর আক্রমণ করে এবং তাকে কামড় দিতে যাবে, তার আগেই জয়ী সেখানে থাকা জানালার সামনের কাঠ আঘাত করে ভেঙে ফেলে, যার ফলে সূর্যের আলো এসে পড়ে সরাসরি অ্যাবিগেলের হাতে। মুহূর্তের মধ্যে অ্যাবিগেলের হাত যেন বোমের মতো ব্লাস্ট হয়ে যায়। সে ছুটে চলে যায় এক অন্ধকার জায়গায়। সে যন্ত্রণায় ছটফট করছিল। এরই মধ্যে জয়ী এবং ফ্রাঙ্ক দেখতে পায় অ্যাবিগেলের হাত আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাচ্ছে। তারা সেখান থেকে দৌড়ে লাইব্রেরিতে চলে আসে, কেননা লাইব্রেরি এমন একটা স্থান যেখানে সূর্যের আলো আসতো। জয়ী এবং পিটার তো দৌড়ে ওই সূর্যের আলোর মধ্যে গিয়ে দাঁড়ায়, কিন্তু স্যামি ভয় পাচ্ছিল সূর্যের আলোতে যেতে। সূর্যের আলোতে ভ্যাম্পায়ারের কি অবস্থা হয় তা তো সে একটু আগেই জেনেছে, আর যেহেতু তাকে কামড় দিয়েছিল অ্যাবিগেল, তাই সে একটু ভয় পাচ্ছিল। তবে এই সূর্যের আলোয় তার কিছুই হয় না, ফলে বাকিরাও নিশ্চিন্ত হয়। ওই মুহূর্তে ফ্রাঙ্ক সেখানে থাকা লাইব্রেরির একটি বই সরিয়ে চেষ্টা করছিল ওই দরজা খোঁজার, কিন্তু অ্যাবিগেল তো এবারও তাকে বোকা বানিয়েছে, যেটা জানার পর ফ্রাঙ্ক প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তবে জয়ী তখনও হাল ছাড়েনি, কেননা এই সূর্যের আলো বেশিক্ষণ থাকবে না। তাদেরকে বাঁচতে হলে এই বাড়ি থেকে পালানোর পথ খুঁজতে হবে। সে সেখানে থাকা একটা দেওয়াল আঘাত করে বুঝতে পারে এর পেছনে নিশ্চয়ই কিছু আছে, তাই ওই দেওয়ালটি ভাঙতে সে শুরু করে। তবে এতে খুব একটা লাভ হয় না, কেননা ওই দেওয়ালের পেছনে আরো একটা দরজা ছিল, যেটা বোঝার পর জয়ী হতাশ হয়ে পড়ে এবং বাকিদের সাথে এসে রোদ্দুরে বসে। তার কাছে তো এখন কোনো টফিও ছিল না, এমন ভাবে তার সার্ভাইভ করা বেশ কষ্টকর ছিল। স্যামি তখন তার পাশে এসে তাকে সান্ত্বনা দেয়। এখানে কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি জয়ী মূলত এই টাকাটা পাওয়ার জন্য এত বেশি মরিয়া হয়ে গিয়েছিল, কেননা এই টাকা পাওয়ার মাধ্যমে সে নিজের জীবনকে পুরোপুরিভাবে পরিবর্তন করতে পারত এবং নিজের ছেলে ক্যালেবকে তার কাছে ফিরিয়ে আনতে পারত। এই মুহূর্তে স্যামি বলে যে এখানকার সব লক যেহেতু বাইরে থেকে কন্ট্রোল করা যায়, তাই এর জন্য তার দরকার পাওয়ার সাপ্লাই এবং একটা ক্যাবলের, যার মাধ্যমে সে হয়তো বা এই লকগুলো আনলক করতে পারবে। এছাড়া হতে পারে এই লকগুলোর কন্ট্রোল রুম এই বাড়িতেই কোথাও আছে,
তাই এখন তাদের বসে না থেকে এটা খুঁজে বের করা দরকার। স্যামি এবং পিটার বের হয়ে যায় একসাথে খোঁজার জন্য, তবে ফ্রাঙ্ক এবং জয়ী একসাথে যায় না, বরং তারা আলাদা আলাদা দিকে খুঁজতে থাকে। এভাবেই খুঁজতে খুঁজতে পিটার এবং স্যামি এক স্থানে চলে আসে। স্যামি এবার হতাশ হয়ে পড়ছিল যখন পিটার তাকে আশ্বাস দেয় এবং বলে তারা অবশ্যই এখান থেকে বেঁচে ফিরবে, কেননা বাইরে এমন অনেকেই আছে যাদেরকে স্যামি এবং পিটার ভালোবাসে, তাদের জন্য হলেও তাদেরকে বেঁচে ফিরতেই হবে। স্যামিও এই কথা শুনে ইমোশনাল হয়ে পড়ে আর এরপর পিটার সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে ওই সময় আমরা অ্যাবিগেলকে দেখতে পাই যে কিনা নতুন একটা মিউজিক বাজাচ্ছিল। হঠাৎই তার কণ্ঠ ভেসে আসে স্যামির কানে, যেন সে স্যামিকে তার আসল নামে ডাকছিল। ওই মুহূর্তে স্যামি দেখতে পায় তার হাতের কামড়ের দাগটি আস্তে আস্তে করে মিলিয়ে যাচ্ছে। সে পিটারকে ডেকে এই ব্যাপারে বলতে চাচ্ছিল, কিন্তু কোনো কারণে সে এটা করতে পারছিল না। মুহূর্তের মধ্যে অ্যাবিগেল স্যামিকে কন্ট্রোল করতে শুরু করে। মুহূর্তের মধ্যে সে স্যামির মাধ্যমে পিটারের উপর আক্রমণ করে এবং তাকে ছিঁড়ে খেয়ে ফেলে, যার ফলে পিটার সেখানেই মারা যায়। আর এরপর অ্যাবিগেলের ইশারায় ইশারায় স্যামি খুব ভয়ানকভাবে ডান্স করতে থাকে। সেই সাথে ব্লুটুথ ইয়ারফোনের মাধ্যমে সে জয়ীদেরকেও সেখানে ডেকে নেয়। জয়ীরা আসা মাত্রই অ্যাবিগেলের ইশারা মতো স্যামি নাটক করতে শুরু করে, তবে জয়ী যেন স্যামির কণ্ঠ শুনেই বুঝতে পারে, তাই সে ফ্রাঙ্ককে সেখানেই আটকে নেয়। সে বরং স্যামিকে নিজেদের কাছে ডাকে। স্যামির অদ্ভুত বডি ল্যাঙ্গুয়েজ দেখেই জয়ী সব বুঝতে পারে এবং ফ্রাঙ্ককে সেখান থেকে দৌড়ে পালাতে বলে। মুহূর্তের মধ্যে স্যামি তাদের উপর আক্রমণ করে এবং তারা দৌড়ে চলে যায় লাইব্রেরিতে, যেখানে খুব কম অংশে সূর্যের আলো ছিল। ফ্রাঙ্ক এবং জয়ী সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এখানে অ্যাবিগেল স্যামির মাধ্যমে বলে যে এই স্থানে তার অনেক পেইনফুল মেমোরি রয়েছে। তার বাবা প্রায় তাকে এই রোদ্দুরের মধ্যে আটকে রাখত এবং তাকে বিভিন্ন কাজে শাস্তি দিত। একথা বলেই সে তাদের উপর আক্রমণ করতে গেলে জয়ী তখনই একটা স্টিলের পাত্রের সাহায্যে সূর্যের আলোর রিফ্লেকশন ঘটায়, যার ফলে স্যামির শরীর সেখানেই ফেটে মারা যায়। এখন এই পুরো 6 জনের টিমে আর মাত্র 2 জনই বেঁচে ছিল, ফ্রাঙ্ক এবং জয়ী। এই সময় হঠাৎই সেখানে থাকা একটা দরজা আপনা আপনি খুলে যায়। তারা বুঝতে পারছিল না এটা আবার নতুন কোনো ট্র্যাপ কিনা। এরপরও সাহস করে তারা ভেতরে প্রবেশ করে। তারা একটা রুমের সামনে গিয়ে পৌঁছায়, যেখানে তাদের বলা বিগত সকল কথার রেকর্ডিং শোনা যাচ্ছিল। এটাই মূলত এই বাড়ির কন্ট্রোল রুম ছিল, আর সেখানে বসেছিল ভ্যাম্পায়ার ল্যাম্বার্ট। হ্যাঁ, ল্যাম্বার্ট নিজেও একজন ভ্যাম্পায়ার ছিল। সে এখানে তাদের সামনে একটি প্রস্তাব রাখে। জয়ী তো প্রথমেই বলে দেয় সে কোনো প্রস্তাবে রাজি না। একথা শুনেই ল্যাম্বার্ট তার গলা চেপে ধরে এবং জানায় তার প্রস্তাবটি শুধুমাত্র ফ্রাঙ্কের জন্য। ল্যাম্বার্ট জানায় 2 বছর আগে অ্যাবিগেল তাকে ভ্যাম্পায়ার বানিয়েছিল নিজের চাকরে পরিণত করার জন্য। সেই থেকে এই পর্যন্ত সে প্রতিনিয়ত অ্যাবিগেলের জন্য নতুন নতুন শিকারের খোঁজ করে। এই কাজ করতে করতে সে হাঁপিয়ে গিয়েছে। সে নিজের পরিবারের কাছে ফিরতে চায়, আর এই কারণেই সে ফ্রাঙ্কের সাহায্য চায়। সে মূলত ফ্রাঙ্ককেও একজন ভ্যাম্পায়ারে পরিণত করতে চাইছিল, যাতে করে তারা দুজন মিলে প্রথমে অ্যাবিগেলকে আর এরপর তার বাবা অর্থাৎ ক্রিস্টফ লাজারকে শেষ করে দিতে পারে, যার ফলে লাজারের সম্পূর্ণ সাম্রাজ্যের মালিক হবে তারা দুজন। জয়ী ফ্রাঙ্ককে এই প্রস্তাবে রাজি হতে নিষেধ করে, কিন্তু ফ্রাঙ্ক এই প্রস্তাবে রাজি হয়ে যায়। ল্যাম্বার্ট তখন জয়ীকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরপর সে ফ্রাঙ্ককে কামড় দেয়, সেই সাথে নিজের হাত কেটে তার রক্ত ফ্রাঙ্ককে খাইয়ে দেয়। এর ফলে ফ্রাঙ্ক তৈরি হবে এক শক্তিশালী ভ্যাম্পায়ারে, যার উপর কারোর কোনো কন্ট্রোল থাকবে না। কিছু সময়ের মধ্যেই ফ্রাঙ্ক একটা ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায়। ল্যাম্বার্ট তার প্রথম খাদ্য হিসাবে তার সামনে সঁপে দেয় জয়ীকে, তবে তার আগেই ফ্রাঙ্ক পিছে থেকে ল্যাম্বার্টের মধ্যে একটা কাঠের টুকরো ঢুকিয়ে দেয়, যার ফলে ল্যাম্বার্টও সেখানেই ফেটে মারা যায়। ফ্রাঙ্ক এবার চাইছিল জয়ীকেও ভ্যাম্পায়ার বানাতে এবং তাকে ঠিক সেইভাবে কন্ট্রোল করতে যেভাবে অ্যাবিগেল স্যামিকে কন্ট্রোল করেছিল। আর এভাবেই সে অ্যাবিগেল এবং লাজারদের মেরে এই পুরো সাম্রাজ্য একা ভোগ করতে চাইছিল। এর মধ্যে অ্যাবিগেল সেখানে চলে আসে এবং ফ্রাঙ্কের উপর হামলা করে, তবে ফ্রাঙ্ক যেহেতু তার থেকে সাইজে বড় ছিল তাই অ্যাবিগেল তার সাথে পেরে উঠছিল না। এই ফাইটের মাঝখানে জয়ী সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এই বাড়ি থেকে বাইরে যাওয়ার সত্যিই কোনো পথ ছিল না, যে কারণে সে সেখানেই বসে তার ছেলে কালিবকে কল করে, যাতে করে শেষবারের মতো সে তার ছেলের সাথে কথা বলতে পারে। এত বছর পর ছেলের সাথে কথা বলার আশায় সে ফোন তো করেছিল, কিন্তু তার ছেলে ফোনের কাছে না থাকায় অটোমেটিক
মেসেজে তার কল রিসিভ হয়। তখন সে তার ছেলেকে ভালো ভালো কিছু কথা বলে, যেটা সে এতদিন যাবৎ তার ছেলেকে বলতে চাইছিল। এরই মধ্যে সেখানে ফ্রাঙ্ক চলে আসে। সে অলরেডি অ্যাবিগেলকে আহত করে রেখে এসেছিল। এবার সে জয়ীর উপর আক্রমণ করে। এখানে বেশ কিছুক্ষণ তাদের ফাইট চলতে থাকে। মাঝখানে চলে আসে অ্যাবিগেল, যে কিনা জয়ীকে উপর থেকে পড়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। প্রথমে বেশ কয়েকবার জয়ী অ্যাবিগেলের সাথে পিঙ্কি প্রমিস করেছিল, তাই এবার অ্যাবিগেল জয়ীর সাথে পিঙ্কি প্রমিস করতে চায় যে জয়ী অ্যাবিগেলকে সাহায্য করবে ফ্রাঙ্ককে মারার ক্ষেত্রে। এর বদলে অ্যাবিগেল জয়ীকে ছেড়ে দিবে এবং জয়ী তার সন্তানের কাছে ফিরে যেতে পারবে। তবে তারা দুজন মিলেও ফ্রাঙ্কের সাথে পেরে উঠছিল না। ফ্রাঙ্ক একটা রড বুকে ঢুকিয়ে জয়ীকে এক স্থানে আটকে রাখে, আর এরপর অ্যাবিগেলকে আবারও কামড়ে তাকে অসুস্থ করে ফেলে। আর এরপর সে জয়ীর কাছে আবারও ফিরে যায়, তাকে ওই রড থেকে টেনে বের করে এবং তাকে কামড়ে একটা ভ্যাম্পায়ারে পরিণত করে, ঠিক সেইভাবে যেভাবে অ্যাবিগেল স্যামিকে পরিণত করেছিল। সে যেহেতু জয়ীকে নিজের বশে আনতে চাইছিল, তাই নিজের রক্ত সে জয়ীকে খাওয়ায় না। এখানে জ্ঞান ফিরতেই সে জয়ীকে এক এক করে আদেশ দিতে শুরু করে। জয়ীও তার আদেশ মোতাবেক কাজ করছিল। দেখে মনে হচ্ছিল ফ্রাঙ্ক যেন সত্যিই জয়ীকে কন্ট্রোল করছে, কিন্তু মূলত এটা জয়ীর একটা চাল ছিল। অ্যাবিগেলকে মারার বদলে সে প্রক্ষান্তরে ফ্রাঙ্কের উপর আক্রমণ করে। অ্যাবিগেলও ফ্রাঙ্কের উপর আক্রমণ করতে থাকে। এই সময় তারা দুজন মিলে ফ্রাঙ্ককে কাবু করে ফেলে এবং তারা দুজন মিলে ফ্রাঙ্কের বুকে একটি কাঠের টুকরো ঢোকাতেই যাবে, তার আগে অ্যাবিগেল ফ্রাঙ্ককে বলে যে সে কি মনে করেছে কাউকে কন্ট্রোল করা এতটাই সোজা। শত শত বছর ধরে অ্যাবিগেল এই ব্যাপারে নিজেকে পারদর্শী করেছে। কাউকে কামড় দিলেই সে নিজের কন্ট্রোলে চলে আসে না। একথা বলেই সে ওই কাঠের টুকরো ফ্রাঙ্কের বুকে বিঁধে দেয়, যার ফলে ফ্রাঙ্কও সেখানে ব্লাস্ট হয়ে যায়। অ্যাবিগেল জয়ীকে ধন্যবাদ জানায়। জয়ী খেয়াল করে তার ঘাড়ে ফ্রাঙ্কের কামড়ের দাগ নেই। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে অ্যাবিগেল জানায় যেহেতু জয়ী পুরোপুরিভাবে ভ্যাম্পায়ারে পরিণত হওয়ার আগেই তাকে যে ভ্যাম্পায়ারে পরিণত করেছে, অর্থাৎ ফ্রাঙ্ক মারা গিয়েছে, তাই জয়ী কখনোই ভ্যাম্পায়ারে পরিণত হবে না। ওয়াদা মোতাবেক সে জয়ীকে তার ছেলের কাছে ফিরে যেতে বলে। জয়ীও তাকে ধন্যবাদ জানায়। এমন সময় সেখানে চলে আসে অ্যাবিগেলের বাবা অর্থাৎ ক্রিস্টফ লাজার, যাকে দেখে অ্যাবিগেল নিজেই ভয় পেয়ে যায়। তবে সে এবার আর তার বাবার সামনে নত হয় না, বরং সে জয়ীকে বাঁচানোর জন্য তার বাবার মুখোমুখি হয় এবং বলে যে যখন তার প্রয়োজন ছিল তখন জয়ী তার সাথে ছিল। জয়ী তার জীবন বাঁচিয়েছে, তাই তার বাবা তার কোনো ক্ষতি করতে পারবে না। ফলে তার ডিনার টাইম হওয়া সত্ত্বেও ক্রিস্টফ লাজার জয়ীকে ছেড়ে দেয়। জয়ী দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় এবং হাঁপ ছেড়ে বাঁচে। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের এই অ্যাবিগেল মুভির গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।